হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ভিয়েতনাম ট্রাভেল সিরিজ থেকে আজকে চলে এসেছি তোমাদের কাছে এপিসোড 2 নিয়ে, পর্ব দ্বিতীয়। আর আজকের এই ভ্লগে তোমাদের সঙ্গে আমরা দানাংয়ে প্রথম দিন কি কি করেছি, কোথায় থেকেছি, কি কি ঘুরেছি, কি কি খেয়েছি, আর দানাংয়ে থাকলে তোমরাও কি কি এক্সপ্লোর করতে পারো, পুরোটা নিয়ে আজকের এই এপিসোডটা থাকবে। তাই চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা যারা আপকামিং ভিয়েতনাম প্ল্যান করবে বা যারা আমার লেন্স দিয়ে ভিয়েতনাম দেখছো, তাদের যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আগের দিনের ব্লগে তোমাদের সাথে ভিসা, ইমিগ্রেশন এই সব রিলেটেড, ইভেন কি ফ্লাইটে এসেছি, দানাং আসতে কতক্ষণ লাগলো, কোন এয়ারলাইন্স প্রেফার করতে পারো, এইরকম সমস্ত ডিটেলসগুলো শেয়ার করেছিলাম। যারা সেই ভিডিওটা এখনও দেখোনি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিও। আর আজকে থেকে নেক্সট বেশ কিছুদিন আমি পুরো আমার প্রত্যেক দিনের ট্রাভেল আইটিনারিটা কি কি করেছি, কোথায় থেকেছি, সমস্ত উইথ ডিটেলস শেয়ার করব। যেমন এখন যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানটা দেখতে পাচ্ছ, হোটেলটার নাম হচ্ছে প্যারিস ডেলি। আর প্যারিস ডেলি হচ্ছে আমাদের নেক্সট 2 নাইটের বাড়ি বলতে পারো, নেক্সট 2 নাইটের অ্যাকোমোডেশন। এখানে আমরা থাকবো, এনজয় করব, শহরটাকে ঘুরে ঘুরে দেখব, যা যা আমরা সাইট সিন করবো ডেফিনেটলি নিয়ে যাব। লোকাল মোড অফ যা যা ট্রান্সপোর্ট, ওদের এখানে কীরকম গাড়িগুলো চলে, ওলা উবেরের কী কী অপশন সব দেখাবো। তবে তার আগে চলো একটা কুইক রুম ট্যুর দিয়ে শুরু করা যাক। দেখি আমরা যে রুমটায় থাকবো সেটা কিরকম দেখতে। হ্যাঁ, আমি তো সঙ্গে সঙ্গে আমরা একটা সি ভিউ রুম বুক করেছিলাম। আর রুমটা যেটা ইউএসপি, সবার আগে ঢুকেই সেই দিকেই চোখ গেছে, যেটা সব কিছু স্কিপ করে এই যে এখানে মিরর দেখতে পাচ্ছ, বেড দেখতে পাচ্ছ, সব স্কিপ করে আমরা সবাই সোজা এগিয়ে গেছি সেই ভিউটার উদ্দেশ্যেই, যার একটা গ্লিম্পস সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই ভিউটার জন্যই এই রুমটা বুক করা। আর ভিউটা কিন্তু একদম ওয়ার্থ। এই প্রপার্টিটা তোমরা সার্চ করতে পারো তোমাদের রেঞ্জ অ্যাকর্ডিং, যদি প্রেফারেবল হয়, সিজন অ্যাকর্ডিং ডিফার করে, প্লাস ডিলস থাকে। তবে আমি বলবো এই রকম একটা রুম বুক করতে পারো। ডিফারেন্স খুব একটা থাকে না, নর্মাল যেটা বেস রেট থাকে তার থেকে হয়তো ওইরকম 1200-1300 পার নাইটের এক্সট্রা পড়বে। আর এবার চলো একটা ছোট্ট গ্লিমস দেখিয়ে দিই। বেশ স্পেশিয়াস। এখানে তোমার পার্টিশন করা ওয়াশরুমটা অবশ্যই কার্টেন দিয়ে তোমরা ক্লোজ করে দিতে পারো। এরকম একটা মিরর আর টিভি, যেটা কোনো কাজে লাগে না, ঘুরতে আসলে তাও দিয়েছে তাই বললাম। আর যেগুলো নর্মাল এখন সমস্ত হোটেলে থাকে। তবে এইখানের এই ইউসি সিস্টেমটা কিন্তু একদম জাপানিজ টেকনোলজি। বেশ কিছুক্ষণ সমস্যায় পড়তে হয়েছিল বুঝতে, কিন্তু তারপর ফাইনালি ডিসকভার করেছিলাম। আর এরকম একটা শাওয়ার ক্যাবিনেট আর সাথে আবার বাথটাবও ছিল। তবে সব রুমের মধ্যে বেস্ট ইউএসপি ছিল এই ভিউটা। টাকার খাবার খেয়েছি আমরা, 2.5 লাখ টাকা খেয়ে নিলাম। সেটাও স্যান্ডউইচ জয় আপু। হ্যাঁ, আর তুমি কত টাকা নিয়ে বসে আছো এখন গদিতে? কোটি টাকা আছে, 1 কোটি টাকা। কোটির ট্যুরের মধ্যে 2 কোটির ট্যুর নাকি? কোটিপতি হয়ে গেছে। এবার কাজ বাজ ছেড়ে এখানে বসে করোড়পতি। ছবি দাও, জল কিনলে না তোমরা? ছবি দাও। এই তো ভিডিও করছি, ব্যাস এইটুকু জল কিনলে। আর গিয়ে নিচ থেকে নিয়ে আসবো। এক্সট্রিমলি ক্রিস্পি সাবওয়ে, এক্সট্রিমলি ক্রিস্পি সাবওয়ে। ছবি তুলবে না বাবা? পেয়ে গেলি রিভিউ? ছবি তুলবে না? কেমন লাগলো? তুলছে তো। কেমন লাগছে বল? ভালো। ভালো, বাস কি দুর্দান্ত বললি না? এখন আমি ঘুমের জন্য আছি। A few moments later. হ্যালো, এখন আমরা দানাং ঘুরতে বেরোচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাব আমাদের সঙ্গে। আর সবাই একসঙ্গে রেডি হয়ে গেছি, ফুল রেডি। আমার রেডিটা দেখা, আমার ওটিটি অফ দ্য ডে। চলো কার্ড নিয়ে নে, চল বেরো।
অনেকটা রেস্ট নেওয়ার পর এখন একটু শরীরটা ভালো লাগছে, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি। প্রায় 4-5 ঘন্টা বাদে কিন্তু এই ক্লিপিংটা নেওয়া হয়েছে। মাঝখানে দিয়েছিলাম টানা ঘুম, তবে তার আগে দীপক আর দাদামণি মিলে গিয়েছিল হচ্ছে ফরেন এক্সচেঞ্জ করতে। আমরা যেহেতু ডলার এনেছিলাম, তাই এখান থেকে এয়ারপোর্ট থেকে তোমরাও করবে না, রেট ভালো পাওয়া যায় না। যেখানেই প্রথম সিটি সেখান থেকেই করা বেটার। তো এখান থেকে মানি এক্সচেঞ্জ করা হলো, আর নিয়ে এসেছিল হচ্ছে ব্রেকফাস্টের জন্য বানমি। যেহেতু হোটেল চেক ইনগুলো সমস্ত ওই দুপুরের আগে দেয় না, তাও রিকোয়েস্ট করে একটা রুম একটু চার্জেস দিয়ে আমরা আগেই নিয়ে নিয়েছিলাম, নাহলে খুব টায়ারিং হয়ে যায়। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন বিকেলবেলা বেরোচ্ছি। যাচ্ছি হচ্ছে এখান থেকে লোকাল কিভাবে তোমরা ক্যাব বুক করবে তার ইনফরমেশনও আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, যে আমাদেরকে একটা সার্টেন পয়েন্ট অবধি নিয়ে যাবে। আর দেখো, কথা বলতে বলতে গাড়িটা চলেও এসেছে। আর এখন এটায় উঠে বসে পড়বো, আর যেতে যেতে দীপক তোমাদেরকে বলবে এই রকম ক্যাব, মানে ওলা উবেরের মতো ধরো আমাদের লোকাল ক্যাব, এখানেও তোমরা কিভাবে বুক করতে পারো। ফরেন ল্যান্ডে আসলে এটা একটা খুব টেনশন থাকে যে মোড অফ ট্রান্সপোর্টটা কী হবে। তো তার সলিউশন আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বলছি। তবে চলো আগে উঠে পড়ি, জার্নিটা স্টার্ট করি। Near Dragon Bridge, yeah. और बातों बातों में ही हम लोग पहुंच गए हैं ड्रैगन ब्रिज पे। चलिए अब कुछ इन्फॉर्मेशन आपके साथ शेयर करता हूँ ग्रैब ऐप के बारे में। ये जैसे कि हम लोग हमारे इंडिया में या कोलकाता में हम लोग जो ओला उबर का ऐप यूज़ करते हैं, ये उसी तरह का एक ऐप है। ग्रैब ऐप काफ़ी यूज़र फ्रेंडली है, और अगर आप वियतनाम घूमने आ रहे हैं तो ये ऐप आपके मोबाइल में होना ही चाहिए। कब आपको इस ऐप की ज़रूरत पड़ जाए पता नहीं चलेगा, बट ये काफ़ी ही यूज़र फ्रेंडली है। इसमें एक फ़ायदा है कि जैसे कि ओला उबर में हम लोग सिर्फ गाड़ी बुक कर पाते हैं, इस ऐप के थ्रू आप मील्स, ब्रेकफास्ट, डिनर या फिर जो भी आपको खाना है वो चीज़ें भी मंगवा सकते हैं। ग्रैब ऐप के थ्रू हमने जितनी भी गाड़ियाँ बुक की थी वो सारी की सारी अच्छी गाड़ियाँ थी, और ड्राइवर भी काफ़ी प्रोफेशनल थे। उन्होंने गाड़ियों को बहुत नीट और क्लीन रखा हुआ था। आप जब वियतनाम आओगे और आप जब ग्रैब ऐप के थ्रू गाड़ियाँ बुक करोगे तो आप भी इस चीज़ों को फील करोगे। हमारा एक्सपीरियंस कुछ सुपर से भी ऊपर वाला एक्सपीरियंस था। How much will you take? ও জিজ্ঞেস করছে তো? হ্যাঁ বললাম তো, এখন তো বললাম। Tôi đón các bạn đi tham quan phố cổ Hội An và trở lại khách sạn với giá 600.000 বাবু đồng. বলতো কি বলতো, তুই তো অনেক কিছু জানিস। ওই ওখানে থাকবো বল। এখন যেটা দেখছো আমরা করছি, বেসিক্যালি আমরা টেকনোলজির ইউজ করে ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করছি। আমিও ওর ভাষা কিচ্ছু বুঝতে পারছি না, আর সেম ওর পক্ষেও তাই। ইংলিশটাও ওরা ভালো করে বোঝে না, তাই জন্য তোমরাও যখন আসবে গুগল ট্রান্সলেটর এখানে খুবই ইউজ করতে হবে। সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে আসো। তবে এরা এতটাই ট্যুরিস্ট ফ্রেন্ডলি, যে কোনোভাবেই হোক তোমাদেরকে সবভাবে হেল্প করার চেষ্টা করবে। ট্রান্সলেটরটাও কিন্তু মাস্ট। ভালো রিভার ফ্রন্ট বানিয়েছে। হ্যাঁ, কি সুন্দর রিভার ফ্রন্ট। Okay, we will discuss and let you know. Yes. এই কফি ফেমাস, এখানে আমার ছবি তুলে দেবে, বুঝতে পেরেছো? Boli, Boli. Yes. বাহ, জায়গাটা কি সুন্দর। সি সাইডে না, এটা এই জায়গাটা কত River side. কত টাকা ছিল? How much? Yes. লাখ 54,000. বাবা এত টাকা দিবি? 54,000. Về Việt Nam với tôi nhé.
kết bạn với tôi nhé, tôi có thể đón các bạn đi tham quan. Sure, sure. What's up? Yes. নাম্বার Yes. নাম্বারটা নিয়ে নাও। शहर देखते देखते और गूगल ट्रांसलेटर के थ्रू ड्राइवर के साथ बात करते करते हम पहुंच गए हैं आज के हमारे डेस्टिनेशन फिरगुन कैफ़े पर। बट फिरगुन कैफ़े जाने से पहले मैं आप सबको लेकर चलता हूं रिवर फ्रंट, उसके बाद हम फिर आपको फिरगुन कैफ़े का टूर देंगे। Yes. ভিয়েতনামে আসার পর থেকে একটা জিনিস আমি খুব নোটিস করছি, সেটা হচ্ছে এখানে বেশ কিছু মেজর রোডসে, যেমন এই রোডটা দেখো কতটা বিজি, প্রচুর গাড়ি, কিন্তু এখানে কিন্তু সেরকম ট্রাফিক সিগন্যাল নেই, এরকম প্রচুর রাস্তাতে রয়েছে। আর এইরমভাবেই সবাই মোটামুটি রোড ক্রস করে, আমরাও তাই করে ফেললাম। তবে খুব একটা প্রবলেম হচ্ছে না অনেস্টলি, কারণ রোডস এতটাই চওড়া, তো যার ফলে প্রায় 3-4 লেন্স, তো মোটামুটি ক্রস করে নেওয়া যাচ্ছে। তবে আমাদের জন্য ব্যাপারটা একটু প্রথম নতুন, তাই জন্য আস্তে আস্তে অ্যাডজাস্ট করছি, একটু খালি হলে তারপর ক্রস করছি। আর এই এরিয়াটা দেখো অসম্ভব সুন্দর, এটা হান রিভার, আর আমরা রয়েছি হচ্ছে বিচ সাইডে। এই রিভার সাইডটাও কিন্তু অতটাই সুন্দর, এখানেও কিন্তু বেশ কিছু হোটেলস রয়েছে বেশ বড় বড়, আর এই রিভার সাইডেও তোমরা স্টে প্রেফার করতে পারো। আমরা যেহেতু সমুদ্র প্রেফার করি, বাট এখানটাও খুব পিসফুল পশ এরিয়া, আর বেশ একটা ভাইব রয়েছে। এইখানে আমরা এই ক্যাফেটাও এক্সপ্লোর করব, তোমাদেরকে দেখাবো। ভিয়েতনামিজ কফি ট্রাই করতে গেলে শেকস মকটেলস চলে আসতে পারো এখানে। এখানে ডগগুলোর মধ্যেও মনে হচ্ছে যেন একদম সিভিক সেন্স ভর্তি। এই ডগটাকে দেখো, এখানে কিন্তু ওর যাদের সাথে ঘুরতে বেরিয়েছে, মানে ওর প্যারেন্টস, তারা এগিয়ে চলে গেছে ওয়াক করতে করতে। ও সাইডে গেছিল টয়লেট করে গ্রাসের ওপরে লিটারেলি, তারপরে একদম ঝাপাঝাপি লাফালাফি কিছুই করলো না, কোনো লিশও নেই, আর সোজা দৌড়ে দৌড়ে চলে গেল আবার ওর প্যারেন্টসদের সাথে ওয়াক করতে। প্যারেন্টসরা নিজেদের স্পিডে হেঁটেই চলেছে। আর এই দিকে এই ভদ্রলোক কিভাবে রাস্তাটা ক্রস করছে দেখো, হাত দেখিয়ে দেখিয়ে, গাড়ি থামছে তো নাই, তার মধ্যেই সে হেঁটে হেঁটে সোজা রাস্তাটা গট গট করে পার করে নিল। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা উৎসাহিত হয়ে আমরাও এই ইনিশিয়েটিভটা নিয়ে যা কাণ্ড করলাম তার হচ্ছে এইটা নমুনা। সে তো ভয়ঙ্কর অবস্থা, গাড়িগুলো কেউ থামছে না, আমরা হাত দেখাচ্ছি, পারলে তো শুধু মনে হচ্ছে মানে কোনোভাবে আমাদেরকে পার করিয়ে দে। ফাইনালি ক্রস করতে পেরেছি, এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আজকে তো প্রথম দিন, তাই জন্য এবার একটু বসে রিল্যাক্স করব। আর এখন চলে এলাম ফাইনালি ক্যাফেটাতে। এবার চলো তোমাদেরকে একটু ক্যাফেটা দেখাই, কি অসম্ভব সুন্দর এই ক্যাফেটা। যে কোনো জায়গাতে আসলেই, মানে যেগুলো আমাদের দেশের বাইরে, আমাদের একটা খুব টেনশন থাকে যে ফুড কীরকম কোয়ালিটি হবে, খেতে পারবো কি না। আর আমরা সব সময় লোকাল কুইজিন, লোকাল কফি, লোকাল কালচার এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি, আর ব্লগেও সেগুলোই তোমরা দেখতে পাও। এর আগে থাইল্যান্ড এপিসোডসেও আমরা বেশ কিছু জায়গা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আর আমরা চেষ্টা করি অথেন্টিক লোকাল কুইজিনস যেখানে পাওয়া যায় সেইগুলো এনজয় করতে। আর অফকোর্স একটু রিসার্চ করে নিই যাতে ফেমাস হয়, আর এগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করার এটাই রিজন, যাতে তোমাদের জন্য রিসার্চটা একটু হলেও কমে যায়। এখানে আসলে তোমরা খুব বেশি মেন ফুড অর্ডার না করে, যদি এরকম ক্রসো, পেস্ট্রিজ, ড্রিঙ্কস, মানে হচ্ছে ডিফারেন্ট টাইপের কফিজ আছে আর শেকস আছে, আর প্রচুর কিন্তু ওদের ইনডোর স্পেসও আছে যদি তোমরা এসিতে বসা প্রেফার করো। কিন্তু যারা আমাদেরকে অনেক দিন থেকে দেখো, আমরা আউটডোরই বরাবর প্রেফার করি, তাই জন্য এবারেও আউটডোরই প্রেফার করেছি, কারণ বাইরে খুব সুন্দর একটা হাওয়া চলছে, রিভার সাইড, এত সুন্দর ভিউ, এই ভেতরে বসে ওয়েস্ট করার কোনো মানেই হয় না। তাই জন্য আমরা সবাই মিলেই প্রেফার করেছিলাম বাইরে বসার। কি কফি নিয়েছিস তুই? কোকোনাট কফি। ভালো। আর সিম্বা? ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক ভালো, মোটামুটি মোটামুটি। আর আমি হচ্ছি স্ট্রবেরি, আর বৌমনি হচ্ছে গুয়াভা। তো এখন এই রাস্তাটা ধরে হাঁটছি, এত সুন্দর পরিবেশ, যে যার মতো সবাই নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, কারুর কোনো তাড়া নেই।
আর ডগসগুলোও পর্যন্ত ট্রেন্ড, ওরাও নিজেদের মতোই ঘুরে বেড়াচ্ছে, কোনো লিশ করার সিস্টেম নেই, কারুর কাছে তেড়েও যাচ্ছে না, কেউ ওদেরকে ডিস্টার্বও করছে না, ওরাও কাউকে ডিস্টার্ব করছে না। আর মাঝখানে এরম যে গ্রাস এরিয়া আছে ওইখানে গিয়ে টয়লেট করে নিচ্ছে, দিয়ে ওরা হাঁটছে নিজের মতো। এখানে আবার বোটিংও হয়। আর এইটা হচ্ছে ব্রিজটা উইকেন্ডে আসলে এখানে একটা ইভেন ফায়ার শো হয়। আমরা আজকে এসেছি, আজকে হচ্ছে টিউসডে। আমার অলরেডি ডেট গোলাতে শুরু হয়েছে। আজ হচ্ছে টিউসডে, কালার চেঞ্জ হয়। আর ওই একটা ফায়ার শো হয় ড্রাগন ব্রিজটায় ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এত আমরা এখন আস্তে আস্তে এগিয়ে ড্রাগন ব্রিজের দিকে হাঁটা শুরু করেছি। এখানে রিভারে ক্রুজও হচ্ছে, রিভার ক্রুজ। আর এই রিভারটার নাম কি দাদামণি? হান রিভার। It is called Han River. ভীষণ পরিষ্কার, মানে একদম এত পরিষ্কার। There are two bridges. That is one bridge and that is another bridge. This is the famous Dragon Bridge. যেটাতে এভরি উইকেন্ডে ফায়ার অ্যান্ড ওয়াটার শো হয়। ড্রাগনের মুখ থেকে ফায়ার অ্যান্ড ওয়াটার স্প্রিঙ্কল করা হয়। আর কথা বলতে বলতে এই মহাশয়কে দেখো, এখানে করলো সুসু আর তারপর আবার দৌড় দিল। এখানে ওনারা ওর জন্য ওয়েট করছিল, সোজা আবার হাঁটা দেবে, কোনো লিশের এখানে ব্যাপারই নেই। আমরা এখন গাড়ি ধরে নিয়েছি, এইবার আমরা ডিনার করব। আজকে ডিনারটা একটু আর্লি করব, কারণ সকাল থেকে সেরকম বিশেষ কিছুই খাওয়া হয়নি, ওই জাস্ট একটা বানমির ওপরেই রয়েছি, যদিও হেভি ছিল, কিন্তু এই কফি আর বানমি, কিন্তু প্রপার কোনো মিল এখনও খাওয়া হয়নি। যাচ্ছি হচ্ছে আমাদের বিচের দিকেই, আমাদের হোটেলের অপোজিটেই একটা ভীষণ ভালো বিচ রেস্টুরেন্ট আছে, যেটায় তোমাদেরকে নিয়ে যাব। তোমরা যদি বিচ এরিয়াতে থাকছো তাহলে এগেন এটা তোমরা প্রেফার করতে পারো। আমি ভ্লগে পুরোটা এই জন্য কভার করি যাতে সমস্ত ইনফরমেশন শেয়ার করা যায়। আর রাত্রিবেলায় দানাং শহরটা, রিভার সাইডটা স্পেশালি কিছুটা এরকম লাগে, কি ম্যাজিক্যাল, তাই না? এখানে একটা জায়ান্ট হুইলও আছে, আমরা চেষ্টা করেছিলাম, গেছিলামও ওই দিকটায়, কিন্তু ওটা বন্ধ ছিল। আমি জানি না যে ওটা অপারেটিং হয় কি না। তবে এই যে জায়ান্ট হুইলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাত্রিবেলায় আরও সুন্দর লাগছিল, কালার চেঞ্জ করছিল। তবে এর মধ্যে কোনো রাইড কেউ করছিল না, আমরাও তাই জন্য করতে পারিনি, অ্যাটেম্প্ট করেছিলাম। আর কথা বলতে বলতে এখন চলে এসেছি ইসকো বিচে। এইখানে আমরা আজকের ডিনারটা সারবো। আর এই বিচ ক্লাবটার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ তোমাদেরকে দেখাবো। ফুড কোয়ালিটিও ভীষণ ভালো। যদি বিচের এখানে যে কোনো প্রপার্টিতে আছো, এখানে চলে আসতে পারো। আচ্ছা, তোমাদেরকে আরও একটা ইনফরমেশন বলি। তোমরা এখানে যত রকম আমরা দেখছো, হয়তো বলছি লাখ কোটি সব কিছু এরকম হাজার, যেমন গাড়িতে লাগলো 56,000, তো সব কিছু কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে ভীষণ ইকোনমিক্যাল, খুব সস্তা। জাস্ট যা কারেন্সি বলছি 300 দিয়ে ডিভাইড করে নিও, মোটামুটি একদম আমাদের বাজেটের মধ্যে চলে আসবে। ভাবলাম এই ইনফরমেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো এখন রেস্টুরেন্টটায় এন্ট্রি নেওয়া যাক। রেস্টুরেন্টের মধ্যে একটা অসম্ভব সুন্দর বিচি ভাইবস আছে। সামনেই কিন্তু একদম দানাংয়ের যেটা মেন বিচ, যেটা আমরা হোটেল থেকে সকালে দেখাচ্ছিলাম, সেই বিচটাই। আমরা এক্স্যাক্টলি বিচের সামনের রোডটাতে বসে আছি। দানাংয়ের যে কোনো হোটেলসই এই রোডটাতে তোমরা পাবে না। এখানে সমস্ত ক্যাফে, রেস্টুরেন্ট, আর জাস্ট রোডটা ক্রস করেই সেকেন্ড রোডেই একদম সব সারি হোটেলস রয়েছে। আর মোটামুটি সমস্ত হোটেলই 15 তলা 20 তলা, যার ফলে সমস্ত হোটেল থেকেই তোমাদের এরকম সি ভিউ রুমস তোমরা পেয়ে যাবে। আর ট্রাস্ট মি, এরকম একটা লোকেশনে যদি তোমরা ইন্ডিয়ার কোনো জায়গায় থাকার কথা ভাবো, যেরকম কস্ট পড়বে,
ভিয়েতনাম কিন্তু তার থেকে অনেকই কম, ট্রাস্ট মি, অনেক কম। আমি যখন হোটেল রিভিউ পরে শেয়ার করব, সেখানে আমি প্রাইসিং আর বাকি ডিটেলস বলবো, তখন তোমরা রিয়েলাইজ করতে পারবে বা হোটেলটা সার্চ করেও দেখতে পারো। আর এই একটা সুন্দর বিকেলে আমাদের যেরকম খিদে পেয়েছে, কারণ আমরা সকাল থেকে কিছুই খাইনি, পিৎজা রাইস খাওয়া হয়নি, বাঙালি সারা দিন এসে থেকে ভাত খায়নি, তো স্টিকি রাইস, চিকেন, এরকম একটা কোকোনাটের একটা ড্রিঙ্ক অর্ডার করে নিয়েছিলাম, পাস্তা ছিল, পিৎজা ছিল, যা যা মনে হয়েছে সব কিছু অর্ডার করে দিয়েছি। ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স সব কিছুই 5 out of 5 ছিল। আমি এটা ডেফিনেটলি রেকমেন্ড করব। বিচ সাইডে যদি কোনো ভালো রেস্টুরেন্ট খুঁজছো, এসকো বিচ তোমরা তোমাদের লিস্টে রাখতেই পারো। এখন আমরা আর কোনো দিকে তাকাচ্ছি না, এবার সবাই কবজি ডুবিয়ে খেতে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে লিটারেলি কিছুই খাওয়া হয়নি, ওই একটা বানমি আছে পেটে, আর এই জাস্ট একটা কফি খেয়েছিলাম ফিরগুনে। এখন এখানে খাবো, খেয়ে দিয়ে এবার অবশ্য একটা ফুট ম্যাসাজ করানোরও প্ল্যান আছে, তবে তার আগে কিছু বেসিক এসেনশিয়ালস কিনতে হবে। তো আমরা ডিনার সেরে এই যে দোকানটা দেখতে পাচ্ছ না, এখান থেকে সকালবেলা দীপক আর দাদামুনি এসে এই না ভিয়েত বানমি, এটা কিন্তু খুব পপুলার। তোমরা যদি বানমির জন্য এটাও নোট করে রাখো, যদি বানমি, ফেমাস বানমি দেখছো দানাঙে, এটা একদম প্যারিস ডেলির গায়ে লেগেই। তো আমরা এখন হোটেল এরিয়াতেই রয়েছি, যেটা বলছিলাম যে আমাদের কিছু বেসিক এসেনশিয়ালস, আমরা যেহেতু শুধু হ্যান্ড ব্যাগেজে ট্রাভেল করি সব জায়গায়, তাই জন্য নেমেই আগে কিছু কসমেটিক্স আর ডেলি ইউজফুল জিনিস কিনে ফেলতে হয়, সানস্ক্রিন, বডি লোশন, এই সব টুকিটাকি। তো সেটার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের গায়ে লেগেই এই রাস্তাটা রয়েছে, আর বেশ হ্যাপেনিং। থাইল্যান্ডে যেরকম 24/7 7-Eleven-এর ওই সবগুলো খোলা থাকে সব সময় 12 মাস, এখানে সেরকম কিছু দেখতে পাইনি। তবে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, যেখান থেকে জল, টুকিটাকি আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল, এই যে এই শপটা থেকে আমরা মোটামুটি সব কিছুই পেয়ে গেছি। ইভেন তোমরা খাবার দাবার, যদি কোনো রকম ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস বা বিস্কিটস, চিপস, এরকম যা যা নেওয়ার হয়, তো আমরা ওই রেজার, শেভিং রেজার, যা যা তোমাদের হ্যান্ড ব্যাগেজে আনতে প্রবলেম হয়, সেগুলো আমরা না নিয়ে এসে প্রত্যেকবারই এখানে এসে কিনে নিই। তো সেরকমই সব জিনিসপত্র নেওয়ার জন্য চলে এসেছি। তবে স্টোরটা দেখে কিন্তু থাইল্যান্ডের স্টোরের সাথে কম্পেয়ার করলে আমি কিন্তু এটাকে রেটিংয়ে মোটামুটি ওই 5 out of 10 দেবো। থাইল্যান্ড অনেক বেশি স্টক থাকে, তবে আমাদের যা যা রিকোয়ার্ড দরকার ছিল সেগুলো সব পেয়ে গেছি। আর এটাও কিন্তু একদম প্যারিস ডেলি থেকে ওয়াকিং ডিস্টেন্সেই, কাজেই যদি তোমরা এইরকম লোকেশনে থাকছো, এরকম অ্যাকচুয়ালি প্রচুর দোকান আছে, পেতে কোনো রকম অসুবিধা হবে না। কিছু আরও বেসিক নিডসের মানে এই ব্যাগস, টুকিটাকি ক্যাপস আর কিছু জামা কাপড়, এগুলোও সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। আজকে বেশ অনেকটা হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি হয়েছে, তাই এই শপটা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ফুট ম্যাসাজ নিতে। অসম্ভব রিল্যাক্সিং ছিল, তার আর ক্লিপিং নেওয়া হয়নি। আর ফাইনালি সেই টায়ার্ড অবস্থায় এবার চলে এসেছি রুমে, সোজা বেডে শুলেই ঘুম হবে, আর জাস্ট কোনো দিকে তাকানোই যাবে না। কালকে সকাল থেকে আবার যা যা করবো, নেক্সট সানডে তোমাদের সঙ্গে ব্লগে আবার আমাদের পুরো ডে টুটা শেয়ার করব। আজকে এই অবধি রাখছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আমাদের এই চ্যানেলটাকে, আর বেল নোটিফিকেশনটা অন করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। খুব শিগগিরই আবার কামিং সানডেতে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।